অঙ্কিলা অরুণাচল প্রদেশের একটা গ্রামে থাকত, যেটা চায়নার খুব কাছাকাছি ছিল। অঙ্কিলার পরিবারে তার বুড়ো মা আর 3টে ছোট বাচ্চা ছিল। অঙ্কিলার পরিবারের খরচা খেতি বাড়ি করে হতো, কারণ অঙ্কিলার গ্রাম চায়নার কাছে ছিল। তাই অঙ্কিলার মোমোস, চাউমিন, ভেজ হাক্কা নুডলস, মানচাও স্যুপের মতো চাইনিজ জিনিস খুব ভালো করে বানাতে জানত। অঙ্কিলার মা খেতে কাজ করত, আর অঙ্কিলা বাড়িতে থেকেই খাবার বানাতো। কি হলো মা, আজ তুমি লেট হয়ে গেলে? অনেকগুলো গ্রামবাসীর সাথে সাথে আমাদের ক্ষেতও মিলিটারিতে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। কিন্তু যদি আমাদের ক্ষেত যায় তাহলে আমরা টাকা পয়সাও তো পাবো। কোনো জিনিস আমাদের কাছে থাকলে আলাদাই ব্যাপার, পয়সা তো হাতে আসতেই খরচা হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, ইনকামের অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আজ আমি মোমোস বানিয়েছি, এসো খাও। দিদি, তুমি খুব ভালো মোমো তৈরি করো, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। ছোটুয়া, মোমোস তো খুব খাচ্ছিস, এটা বল গণিতে কত নাম্বার পেয়েছিস? 10-এর মধ্যে 0। গোল্লা। অঙ্কিলা, তুই ওকে পড়াশোনা করাস না। যদি এই অবস্থায় থাকে তাহলে ও পাস হবে না। মা, ওকে কোনো ভালো টিউশনের দরকার, আমি পড়ালেও পড়েই না। পরের দিন বিকেলবেলা বাড়িতে এসে মা বলল, অঙ্কিলা, আমাদের জমিন চলে গেল, 2 লাখ টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমরা কি গ্রামে কোনো কাজ শুরু করি? গ্রামে তো কোনো কাজ নেই, আমি শহরে চলে যাচ্ছি। কোনো কাজ সেট হয়ে যাবে, তখন আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু তুই কোন শহরে যাবি? আমি দিল্লি চলে যাই। তুই বিশাখাপট্টনম চলে যা, ওখানে আমাদের গ্রামের একজন কাজ করে। অচেনা জায়গায় কোনো চেনাশোনা লোক থাকলে ভালো হয়। অঙ্কিলা অন্ধ্রপ্রদেশে সমুদ্রের কিনারায় শহর বিশাখাপট্টনম পৌঁছায় আর নিজের গ্রামের ছেলে নরেন্দ্রের সাথে দেখা করে। আমি এখানে কাজ খুঁজতে এসেছি, তুমি আমাকে এখানে কাজ দেওয়াবে? তুমি কি কি করতে পারে বলো তো? আমি সমস্ত চাইনিজ ফুড বানাতে জানি। আমি যে রেস্টুরেন্টে কাজ করি না, ওখানে মোমো তৈরি করার কারিগরের খুব দরকার রয়েছে। আমি আমার মালিকের সাথে কথা বলে নিচ্ছি। নরেন রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর সাথে কথা বলল, আর অঙ্কিলা মোমোস বানানোর কাজটা পেয়ে গেল। রেস্টুরেন্ট সমুদ্রের কিনারাতেই ছিল। লোকেরা বিচে ঘুরতে আসতো আর খাবার দাবারও খেত। অঙ্কিলার হাতের টেস্টি মোমোস লোকেরা খুব পছন্দ করে। রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর রোজগার খুব বাড়ছিল, কিন্তু রোজগার বাড়ার সাথে সাথে বিষ্ণু নিজের ওয়ার্কারদের স্যালারি বাড়াচ্ছিল না। ও অঙ্কিলাকে শুধু 10,000 দিত। অঙ্কিলার জন্য সেভিংস করা আর বাড়িতে টাকা পাঠানো খুব মুশকিল হচ্ছিল। আমি এখানে এসেছি 6 মাস হতে চলেছে, আমি বাড়িতে এখন পর্যন্ত 8-10 হাজারই পাঠাতে পারছি। মায়ের জন্য খরচা করা খুব মুশকিল হচ্ছে নিশ্চয়ই। পরের দিন অঙ্কিলা রেস্টুরেন্টের মালিককে বলল, আঙ্কেল, আমার স্যালারি 15,000 করে দিন, আমি বাড়িতে টাকা পাঠাতে পারছি না। তাহলে আমি কি করব? আমি কি তোমার পরিবারকে চালানোর জন্য ঠেকা নিয়ে রেখেছি? আমি তোমাকে কাজে রেখেছি, এটাই তোমার উপরে আমার বিশাল বড় উপকার। মাইনে বাড়াতে পারবো না, যাও গিয়ে নিজের কাজ করো তো। সেই সময় অঙ্কিলার কাছে অন্য কোনো বিকল্প ছিল না, সেই জন্য সে রেস্টুরেন্টে কাজ করা জারি রাখলো। রেস্টুরেন্টের কাছে প্রায় সময় একটা কুকুর আসতো। অঙ্কিলা তার নাম মতি রেখেছিল। মতি যখনই আসতো অঙ্কিলা তাকে 2টো মোমোস খাওয়াতো। একদিন রেস্টুরেন্টের মালিক অঙ্কিলাকে কুকুরকে মোমোস খাওয়াতে দেখে নেয়। মোমো তৈরি করার জিনিসপত্র তোমার বাপের পয়সা দিয়ে আসে না, যে কুকুরকে তুমি মোমো খাওয়াচ্ছ। হ্যাঁ, 2টো মোমোস কুকুর খেয়ে নেবে, তাহলে আপনার কেন লোকসান হবে? একটু ব্যাপারে আপনি আমার মা বাবার কথা কেন বলছেন? এই মোমোর পয়সাগুলো তোমার মাইনে থেকে কাটবো। হ্যাঁ। সেই মাসে বিষ্ণু অঙ্কিলাকে শুধু 8,000 টাকা দিল। রেস্টুরেন্টের মালিকের কঠোর ব্যবহারের কারণে অঙ্কিলা একটা নির্ণয় নিল। অঙ্কিলা নরেনকে বলল, আমি এখানে কাজ ছেড়ে দিচ্ছি, এখন আমি নিজের বিজনেস স্টার্ট করব। কিন্তু তার জন্য তোমাকে অনেক বেশি জিনিসপত্র কিনতে হবে তো, আর একটা কাউন্টারও যে লাগবে, তাই না? যেগুলো রেখে তুমি মোমো বিক্রি করতে পারবে। তা তোমার কাছে ইনভেস্ট করার মতন পয়সা আছে তো? কিছু টাকা আছে আমার কাছে, একটু তুমি দিয়ে দাও। অঙ্কিলা সমুদ্রের কিনারায় একটা কাউন্টারে নিজের মোমোস বিক্রি করা শুরু করলো। এখন বিষ্ণুর রেস্টুরেন্টে খুব কম লোক মোমোস খেতে যেত। বিচে ঘোরাফেরা করার লোকেরা বেশিরভাগ অঙ্কিলার মোমোস খেত। অঙ্কিলা এখন প্রত্যেক মাসে প্রায় 20,000 টাকা রোজগার করে।
বিষ্ণু যখন অঙ্কিলার কাউন্টারে ভিড় দেখলো তখন ও চিন্তা শুরু করলো। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার রেস্টুরেন্টেতেই চাইনিজ ফুড বিক্রি হচ্ছিল, কিন্তু এই মেয়েটা তো আমার ব্যবসা একেবারে লাটে তুলে দিল দেখছি। যে কোনো দিনও আমার মতন রেস্টুরেন্ট খুলতে পারে। পথের কাঁটা যাতে ও আমার হতে না পারে সেই জন্য ওকে একেবারে শেষ করে ফেলতে হবে। বিষ্ণু একদিন অঙ্কিলার কাছে গিয়ে বলল, অঙ্কিলা, আমার নতুন কাজের লোক ভালো মোমো তৈরি করতে পারছে না। আমি চাই তুমি আমার রেস্টুরেন্টে আবার ফিরে এসো। আমি তোমার মাইনে 2000 টাকা বাড়িয়ে দেব। না আঙ্কেল, এখন আমি 20,000 টাকা রোজগার করি। আপনার রেস্টুরেন্টে কাজ করার কোনো দরকার নেই। তাহলে তুমি তোমার ব্যবসা আমার রেস্টুরেন্ট থেকে দূরে কোথাও সরিয়ে নাও। কেন করে নেব? বিচের সমস্ত জমিন কি আপনার বাবার নাকি? অঙ্কিলার মুখ থেকে কড়া জবাব শুনে বিষ্ণু প্রচন্ড রেগে ওঠে। আপনি মোমোস ছাড়া অন্য জিনিসও বিক্রি করেন, ওদের উপরে ফোকাস করুন। আর যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে আপনি আপনার রেস্টুরেন্ট অন্য কোথাও শিফট করুন। এতদিন পর্যন্ত এই মেয়েটা আমার কাছে শুধু মাইনেই চাইছিল, আর এখনই আমার মুখে মুখে উত্তর দিচ্ছে। এর অহংকারকে আমি যদি শেষ না করতে পেরেছি তাহলে আমার নাম বিষ্ণুচন্দ্র দেশাই নয়। সেই রাতে অঙ্কিলা যখন নিজের রুমে যায় তখন দুজন লোক তাকে ধরে ফেলে। তুমি যদি তোমার ব্যবসা বিষ্ণু দাদার ওখান থেকে না সরাও তাহলে কিন্তু তোমার আর তোমার পরিবারের জন্য একেবারেই ভালো হবে না। হ্যাঁ, আমাদের হাত কিন্তু বিশাল লম্বা, মনে রেখো। তোমার পরিবারের উপর আমাদের কড়া নজর থাকছে। দুজন লোক অঙ্কিলাকে ধমকি দিয়ে চলে যায়। অঙ্কিলা অনেকক্ষণ পর শ্বাস নিতে পারলো। অঙ্কিলা ফোন করে নিজের মায়ের সাথে কথা বলে। তুই ভয় পাস না বাবু, এখানে কেউ আমাদের ক্ষতি করবে না। তুই নিজের কাজ জারি রাখ। তুই এক্ষুনি পুলিশের কাছে যা। অঙ্কিলা পুলিশের কাছে গিয়ে FIR করে। পুলিশ বিষ্ণুর কাছে যায়। বিষ্ণু দাদা, আপনি এখানকার সম্মানীয় মানুষ একজন। আপনি কি কারুর প্রাণ নিয়ে খুনি হতে চাইছেন তাহলে? হ্যাঁ, আরে না 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 ইন্সপেক্টর বাবু, কারুর প্রাণ নেওয়ার আমার কোনো সংকল্প নেই তো। আমি তো শুধুমাত্র ওই মেয়েটাকে একটু ভয় পাওয়াতে চাইছিলাম। এরকম লোককে ভয় দেখানো, হুমকি দেওয়ার কাজ একদম করবেন না, না হলে আইনকে কিন্তু এই ব্যাপারে কাজ করতে হবে। ওই মেয়েটাকে নিজের মতন ব্যবসা করতে দিন, ঠিক আছে? পুলিশের যাওয়ার পর বিষ্ণু ভাবতে শুরু করলো। শক্তি দিয়ে দেখছি কাজ হবে না, আমি বিপদে পড়তে পারি। বুদ্ধি খাটাতে হবে আমাকে। কিছুদিন পর অঙ্কিলার কাছে একটা মেয়ে আসে। হ্যালো ম্যাম, আমি হিন্দুস্তান পে কোম্পানি থেকে এসেছি। প্লিজ আপনি আমাদের কোর্স স্ক্যানার লাগিয়ে দিন। এর জন্য তো টাকা যাবে। এটা ফ্রি আছে। আপনি আমাকে আপনার মোবাইল দিন, আমি এক্ষুনি অ্যাকাউন্ট লিংক করে দিচ্ছি। অনেকগুলো কাস্টমার্স অনলাইন পেমেন্ট করার কথা বলতো, সেই জন্য অঙ্কিলা ভাবলো যে ওকে স্ক্যানার লাগিয়ে নেওয়া উচিত। অঙ্কিলা নিজের মোবাইল মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটা একটা হ্যাকার ছিল যাকে বিষ্ণু পাঠিয়েছিল। মেয়েটা অঙ্কিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা শেষ করে দেয়। এই নিন, হয়ে গেছে। পরের দিন অঙ্কিলা নিজের ATM থেকে টাকা বার করতে গেল। তখনও জানতে পারলো ওর অ্যাকাউন্টে একটা টাকাও নেই। অঙ্কিলা সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল আর নিজের অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলো। ব্যাংকওয়ালারা তাকে বলল যে তার সাথে অনলাইন ফ্রড হয়েছে। অঙ্কিলা বুঝতে পেরে যায় যে হিন্দুস্তান পেওয়ালি মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে। অঙ্কিলা পুলিশ স্টেশনে মেয়েটার রিপোর্ট লিখিয়ে দেয়, কিন্তু মেয়েটার কোথাও খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে বিষ্ণু অঙ্কিলার কাউন্টারও চুরি করিয়ে দিল, যাতে অঙ্কিলার সমস্ত জিনিস রাখা ছিল। অঙ্কিলার কাছে এখন ইনভেস্টমেন্টের টাকাও ছিল না আর নাই কোনো জিনিস। ও কাঁদতে কাঁদতে নরেনের কাছে গেল। আমি বরবাদ হয়ে গেছি নরেন। আরে কি হলো অঙ্কিলা, তুমি কাঁদছো কেন? অঙ্কিলা নরেনকে সমস্ত ঘটনা শোনালো। তুমি কি আমাকে 10,000 টাকা দিতে পারবে? নরেন 2 দিন আগেই গ্রাম থেকে এসেছিল। আমাকে ক্ষমা করে দিও অঙ্কিলা, আমি পরশু নিজের বোনের বিয়ে দিয়ে এসেছি। আমার সব পয়সা বিয়েতেই খরচ হয়ে গেছে গো। অঙ্কিলা বিচে বসে কাঁদতে শুরু করলো। তক্ষুনি ওখানে সেই কুকুর মতি এলো, যাকে অঙ্কিলা মোমোস খাওয়াতো। আজ আমার কাছে তোকে খাওয়ানোর জন্য কিছুই নেই, আমি খুব খারাপ অবস্থায় আছি। মতি হঠাৎ করে একটা দেবতায় পরিণত হয়। আমি সমুদ্রের দেবতা বরুণ, আর কুকুরের রূপ ধারণ করে বিচে ঘোরাফেরা করে মানুষের পরীক্ষা নিই। আপনি আমাকে দর্শন কেন দিলেন? আমি তো কখনো পুজো পাঠও করি না। ঈশ্বর সবসময় কোনো জীবিত প্রাণীর রূপ ধারণ করেই পরীক্ষা নিতে আসেন। বরুণ দেবতা অঙ্কিলাকে কিছু বীজ দিলেন। এই বীজগুলো সমুদ্রের বালিতে ছড়িয়ে দিও। সেখান থেকে যে চারাগুলো বেরোবে সেখান থেকে মোমো বেরিয়ে আসবে, আর সেই মোমোগুলো শুধুমাত্র তুমিই নিতে পারবে।
এইটুকু বলে বরুণ দেবতা গায়েব হলেন। অঙ্কিলা বীজগুলো মাটিতে পুঁতলো আর পরের দিনই গাছ চলে এলো, যার মধ্যে মোমোজ লেগেছিল। অঙ্কিলা মোমোজগুলো নিল আর একটা পাত্রে জমা করলো আর মোমোজ বিক্রি করতে শুরু করলো। ওই মোমোজে সেম টেস্ট ছিল যেটা অঙ্কিলার বানানো মোমোজে ছিল। বিষ্ণু যখন জানতে পারলো যে অঙ্কিলা মাটিতে মোমোজের গাছ উঠিয়েছে, তখন সে রাত্রিবেলা মোমোজ ভাঙতে গেল। বিষ্ণু নিজের পুরো শক্তি লাগালো, কিন্তু একটাও মোমোজ ভাঙলো না আর না গাছ মাটির থেকে উঠলো। বিষ্ণু বাজার থেকে কিছু বিষাক্ত পোকা আনলো যেগুলো ফসল খারাপ করে। ও মোমোজের গাছের মধ্যে ওই পোকাগুলো ছেড়ে দিল। এইবার হবে আসল খেলা। কিন্তু তা সত্ত্বেও একটা সমুদ্রের ঢেউ আসলো আর সমস্ত মোমোজের গাছ থেকে পোকামাকড় নিয়ে গেল। বিষ্ণু একটা ট্রলিতে অনেকগুলো লাকড়ি ভরে নিল আর সেই লাকড়িগুলোকে মোমোজের গাছে ফেলে দিল আর তারপর সে তার উপরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল। বিষ্ণুর মনে হলো এখন কাজ হয়ে যাবে, কিন্তু তক্ষুনি বিচে খুব জোরে বৃষ্টি শুরু হলো আর আগুন বুঝে গেল। এই বৃষ্টিটাকে এখনই নামতে হলো। তক্ষুনি নরেন ওখানে পৌঁছে গেল। এসব আপনি এখানে কি করছেন বাবু? অঙ্কিলা তো আমাকে বলেই ছিল যে এই মোমোগুলো কোনো ঈশ্বরের বরদান, কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আরে আমি হলাম নাস্তিক, আমি এইসব দেবতাদের কথা শুনে আর বরদানের কথা শুনে কোনো ভয় পাই না, বুঝেছো? আমি আমার জীবনে সবকিছু অর্জন করেছি নিজে পরিশ্রম করে, আর আমি তোমাকে অঙ্কিলার এই ফ্রি মোমোগুলোকে শেষ করে দেখাবো। হ্যাঁ, তক্ষুনি অঙ্কিলা ওখানে পৌঁছায়। বিষ্ণু আঙ্কেল, আপনি আমার মোমোজের গাছগুলোকে লোকসান কেন করছেন? নয়তো আমি আবার পুলিশের কাছে যাব আর আপনার নামে এফআইআর করব। যদিও বারবার পুলিশের কাছে চলে যায় তাহলে আমার ইমেজ একেবারে নষ্ট হবে। এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তুমি ভুল বুঝছো অঙ্কিলা, আমি তো শুধুমাত্র এখানে এই মোমোগুলোকে দেখতে এসেছিলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। নরেন, তুমি আমার সঙ্গে চলো তো। বিষ্ণু নরেনকে নিজের সাথে নিয়ে বাড়িতে পৌঁছলো। নরেন, একটা কাজ করে দে আমার হয়ে। তুই কিরকম কাজ? তুই তোর গ্রামে যাতো আর যেভাবেই হোক অঙ্কিলার মা আর ওর ভাইকে অসুস্থ করে তোল যাতো। ওরা যেই একবার অসুস্থ হয়ে যাবে না, তখন অঙ্কিলাকে ওদের দেখাশোনা করার জন্য বাড়িতে ফিরতেই হবে। আর এমন ভাবি অঙ্কিতা আমার রাস্তা থেকে সরে যাবে, তাই না? আর এই কাজের জন্য আমি তোকে 50,000 টাকা দেবো রে। আর তুই যদি বারণ করেছিস না, তাহলে আমি তোকে কাজ থেকে বের করে দেব। নরেন খুব মুশকিলে ছিল, সেই রাত্রিবেলাও ঘুম হলো না। হ্যাঁ ঈশ্বর, এখন আমি কি করি? কাজ তো আমি ছাড়তে পারবো না। আমার বউ বাচ্চারা না খেতে পেয়ে মরবে যে। মালিক যা বলেছে সেটা করা ছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। পরে যা হবে সেটা আমি দেখে নেব। এই পাপটা তো আমি আর নিজে থেকে করছি না, তাই না? আমি বাধ্য হয়ে এই পাপ করতে হচ্ছে আমাকে। ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন। নরেন নিজের গ্রামে গেল আর অঙ্কিলার বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে গেল। অঙ্কিলার মা নরেনের মাসি ছিল। মাসি, আমি একটা নতুন মোটর বাইক কিনেছি, তার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমি। অঙ্কিলার মা নরেনকে খুব ভালো করে চিনতো। খুব খুশির ব্যাপার শোনা। আর বলো, বাড়িতে সব ঠিকঠাক তো? আর অঙ্কিলা কেমন আছে? বাড়িতে সবাই তো ভালোই রয়েছে, আর অঙ্কিলারও ব্যবসা ভালোই চলছে এখন। আপনার মেয়ে সত্যিই খুব পরিশ্রম করতে পারে। এমন মেয়ে তো যার ভাগ্য ভালো সেই শুধুমাত্র পায়। কিছুক্ষণ কথা বলার পর নরেন চলে যায়। অঙ্কিলার মা আর তার ভাইয়েরা মিষ্টি খেয়ে নিল। ওদের 4 জনেরই জ্বর চলে আসে আর ওরা অসুস্থ হয়ে পড়ল। অঙ্কিলা নিজের পরিবারের দেখাশোনার জন্য বাড়িতে আসতে হলো। এখন আর আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই গাছগুলোকে উপরে ফেলে দিতে পারবো না তো কি হয়েছে, নষ্ট তো করতেই পারি। বিষ্ণু একটা রোড রোলার আনলো আর রোলার সে গাছের ওপরে চড়ালো, কিন্তু তা সত্ত্বেও গাছের কোনো লোকসান হলো না। রোলার চলে যাওয়ার পর গাছ আবার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়তো। বিষ্ণু রাগের চোটে পাগল হয়ে গেল। সে সামনে সেই কুকুর মতিকে দেখলো। বিষ্ণু নিজের রাগ কুকুরের ওপরে নামালো। আজকে আমি এই কুত্তাটাকে জীবন্ত ছাড়বো না। হ্যাঁ, বিষ্ণু কুকুরের ওপর রোড রোলার চড়াতেই যাচ্ছিল। তক্ষুনি কুকুর বরুণ দেবতায় পরিণত হলো আর বরুণ দেবতা বিষ্ণুকে রোলার সহিত উঠিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিলেন। বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার কাটতে পারি না, আমাকেও বাঁচাও। বরুণ দেবতা তার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারি, কিন্তু প্রথমে আমার কথা দাও যে অঙ্কিলার কাজে তুমি কখনো বাধাপ্রাপ্ত করবে না।
আমি কথা দিচ্ছি অঙ্কিলার ব্যবসায় আমি কোনো রকম বাধাপ্রাপ্ত করব না। ওর পয়সাও আমি ওকে আবার ফিরিয়ে দেব, আর ওর কাউন্টারটাও। তখন বরুণ দেবতা বিষ্ণুকে তুলে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন, আর উনি ওখান থেকে অদৃশ্য হলেন। উনি অঙ্কিলার বাড়িতে পৌঁছলেন আর অঙ্কিলার পরিবারকেও সুস্থ করলেন। অঙ্কিলা শহর ফিরে এলো আর তার কাজকর্ম আগের মতোই চলতে শুরু করলো। চন্দ্র একটা বড় ঘরের ছেলে, কিন্তু ও খুব অসভ্য ছেলে। ও বাড়িতে আর বাড়ির বাইরেও কারোর সাথে ভালো করে কথা পর্যন্ত বলতো না। ওর এই অভ্যাসের কারণে তার বাড়ির সমস্ত লোকেরা খুবই বিরক্ত হতো। সবাই ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু চন্দ্র কারোর কোনো কথা শোনে না। বাবু, নিজের মুখের ওপরে কন্ট্রোল কর। তুই কারোর সাথে যখন কথা বলিস তখন কমপক্ষে তার বয়স তো দেখে নে। তুমি আমাকে বলতে এসো না যে আমায় কি করতে হবে আর কি করতে হবে না। যাও গিয়ে নিজের মেয়েকে বোঝাও। কালকে ও নিজের শ্বশুর বাড়িতে যাবে, তাই ওকে বেশি শিক্ষা দেওয়া উচিত, আমাকে নয়, বুঝেছো? এটা তুই কিরকম কথা বলছিস বাবু? ও তো তোর বোন না? আমি আর তোর বাবা কি তোকে এই ম্যানার্সই শিখিয়েছি যে তুই আমাদের সাথেও এইভাবে কথা বলিস? আমি অন্য কারো কাছ থেকে শেখা পছন্দ করি না। যা শেখার হওয়ার সেটা আমি নিজেই শিখে নিই, আমার কাউকে প্রয়োজন নেই। চন্দ্রের কথা শোনার পর আর তার ব্যবহারের কারণে সমস্ত ঘরের লোকেরা এত অস্থির হয়ে পড়ল যে সবাই চন্দ্রের কমপ্লেন নিয়ে তার বাবার কাছে পৌঁছায়। কারণ চন্দ্র শুধু নিজের বাবাকেই ভয় পেত। দেখো না গো, এই চন্দ্র তো শোধরানোর নামই নিচ্ছে না। দিন প্রতিদিন ও খুব ফালতু হয়ে যাচ্ছে। ওর কিছু একটা করো গো, নয়তো ও পুরো গ্রামে আমাদের নাক কেটে দেবে। হ্যাঁ, আমি ওর ব্যাপারে কয়েকজনের মুখে তো শুনেছি যে ও আজকাল বেশি তর্ক করে, কিন্তু আমি ভাবলাম যে বাইরের লোকজন সেই জন্য হয়তো ছেলেকে বদনাম করার জন্য বলছে, কিন্তু আমার বাড়ির লোকে যদি এরকম বলে তাহলে আমায় কিছু একটা করতেই হবে। যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো তাহলে তুমি নিজেই দেখে নাও। আমি ওকে তোমার সামনে নিয়ে আসছি। কি হয়েছে? আমাকে কেন ডাকলে শুধু শুধু তোমরা? তোমার সাথে কথা বলার আছে। তোমার নামে অনেক নালিশ আসছে আমার কাছে আজকাল। যে নালিশ করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো না, আমায় কেন বিরক্ত করছো? তুমি তো দেখছি খুব বাজেভাবে কথা বলছো, কিন্তু এইসব ভুল আমারই, যে আমার ছেলে এত তর্ক করে আর আমি এই ব্যাপারে কোনো খবরই রাখিনি। আমি চলে যাচ্ছি, আর আমাকে বিরক্ত করবেন একদম। আমি তোমাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে দিয়েছি দেখছি। আজকের পর থেকে তোমার সব পকেট মানি বন্ধ। তবে হ্যাঁ, এবার থেকে তুমি বাড়িতেই থাকবে, বাইরে গিয়ে তুমি একেবারে নষ্ট হয়ে গেছো। চন্দ্র নিজের বাবার কথা শোনে না আর বাড়ি থেকে বেরিয়ে যায়। তুমি যদি বাড়ির বাইরে পা দিয়েছো তাহলে আর কখনো ফিরবে না। তোমার জন্য এই বাড়িতে আর কোনো জায়গা থাকবে না। আমি আমার জীবনটা নিজের মতন কাটিয়ে নেব। চন্দ্র রাগের চোটে বাড়ি থেকে তো বেরিয়ে যায়, কিন্তু এখনও কিছুই বুঝতে পারছিল না যে ও কোথায় যাবে। তাই সে একটা মোমোওয়ালার দোকানে যায়, যার কাছে ওর প্রায় সময়ই মোমোস খেত। এক প্লেট মোমো আমাকে দে তো, খুব খিদে পেয়েছে আমার। আরে দাদা, আর কয়েকটা মাত্র বাকি রয়েছে মোমো, এক প্লেট পুরো হবে না। এমনিতেই রাত হয়ে গেছে তো, তাই দোকানটা আমি বন্ধ করতে যাচ্ছিলাম। তোমরা না সত্যি, যা যা গিয়ে আমার জন্য কয়েকটা ফুচকা নিয়ে আয় তো, যা। চন্দ্রের বলা মাত্রই মোমোওয়ালা তার জন্য এক প্লেট ফুচকা নিয়ে আসে, আর সেই প্লেটেই কিছু বেঁচে থাকা মোমোজ রেখে দেয়। এই নিন দাদা, ফুচকা আর মোমো দুটোই আছে এর মধ্যে। চন্দ্র খারাপ মনে সেই প্লেটের দিকে তাকায়। তার খিদে তো পেয়েছিল, কিন্তু খাওয়ার মনই ছিল না। এইসব ফুচকা মোমো আমি অনেক কিছু খেয়েছি, এখন আমি নতুন কিছু খেতে চাই। এগুলো খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। একে বাড়ির কথায় আমার বিরক্ত লাগে আজকাল, তার উপর আবার এইসব খাবার খেতে হবে। চন্দ্র রাগের চোটে ফুচকার মধ্যে মোমোজ দিয়ে দেয়, যার কারণে মোমোজ ফুচকার জলের মধ্যে মিশে যায়। এই নে, তুই খেয়ে নে বাকিটা। তুই তো রোজ রোজ এসব খেতে পারবি না, তাই না? আপনি নিজেই আমাকে বললেন যে মোমো দিন, আর ফুচকা আনার জন্য তো আপনিই বললেন, তাই না? তাহলে আপনি আমার উপর এরকম রাগ করছেন কেন? আর এগুলো খেলে কি এমন ক্ষতি হবে? হ্যাঁ, মোমোজওয়ালা সেই ফুচকার ভেতরে রেখে দেওয়া মোমোজ খেয়ে নেয়। তার সেটা খুব টেস্টি লাগে। আপনি রাগের বশে একটা অন্যরকম ডিশ বানিয়েছেন। এর টেস্টটা দেখছি একদম সত্যি অন্যরকম। আচ্ছা, তাই নাকি? তাহলে আমি একটা ট্রাই করে দেখি তো।
চন্দ্র তার টেস্ট খুব পছন্দ হয়। এ তো খেতে দেখছি সত্যিই খুব ভালো। এবার থেকে আমি সব মোমোজ ফুচকার মধ্যে মিশিয়ে খাবো। চন্দ্র এইভাবেই সমস্ত মোমোজ ফুচকার ভেতরে দিয়ে খেতে শুরু করে। ঠিক আছে দাদা, এখন আপনি চলে যান, এমনিতেই আমি দোকানটা বন্ধ করতে চলেছি। দেখ, ব্যাপারটা হলো যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এখন আমিও তোর সাথে এখানেই থাকবো, আর কিছু কাজ করে নিজেই পয়সা রোজগার করব, আর বাড়ির লোককে দেখিয়ে দেব যে আমি ওদের সাহায্য ছাড়াই এই এলাকাতে একা থাকতে পারি। চন্দ্র এখন সেই মোমোসওয়ালার সাথেই মোমোস বিক্রি করার কথা ভাবে। দাদা, মোমো বিক্রি করে এত রোজগার করি না যে আমার বাড়ির খরচই ভালোভাবে চলতে পারে, তার উপর আমি আপনাকে আমার দোকানে কি করে কাজে রাখতে পারি বলুন তো? চন্দ্রের পুরো বিশ্বাস ছিল যে মোমোসওয়ালা তাকে তার দোকানে নিজের সাথে রেখে নেবে, কিন্তু এখন সে একটু ঘাবড়ে গেছিল, কারণ না ওর কাছে কোনো কাজ ছিল, না ওর কাছে থাকার কোনো জায়গা ছিল। চন্দ্রের মোমোসওয়ালার কথার ওপর খুব রাগ ওঠে। এই, তোর কি মনে হয় আমি কোনো ভিখারি যে আমি তোর কাছে কাজ চাইবো? আরে তোর মতন লোককে আমি কাজে দিই। আপনার এই ব্যবহারের কারণেই তো আপনাকে লোকেরা পছন্দ করে না। যদি আপনার ব্যবহারটা ভালো হতো না, তাহলে আমার সঙ্গে আমি আপনাকে অবশ্যই রাখতাম কাজের মধ্যে। এই, তোর কাজের আমার কোনো দরকার নেই। চন্দ্র রাগের চোটে ওখান থেকে চলে যায় আর ফুচকাওয়ালার কাছে যায় আর তার কাছে কাজের কথা বলে। আমার কাজের দরকার রয়েছে, তুমি কি আমাকে দোকানে কাজে রাখবে? আমার এই ছোট্ট একটা দোকান ভাই, আমি তোমাকে কি করে কাজে রাখতে পারি বাছা? এখন চন্দ্র বুঝতে পেরে যায় যে যদি সে এখনো নিজের ব্যবহার না শুধরায় তাহলে ওকে রাস্তাতেই ঘুমোতে হবে। তাই সে খুব ভালোভাবে ফুচকাওয়ালার সাথে কথা বলে। দেখো, আমার কাছে একটা আইডিয়া আছে, যেটা করলে আমরা দুজন মিলে অনেক পয়সা রোজগার করতে পারি, কিন্তু তার জন্য আমার সাথে একসাথে হয়ে কাজ করতে হবে। যদি আমরা একসাথে বেশি রোজগারও করতে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন ফুচকাওয়ালা তার সাথে কাজ করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু এখনো চন্দ্রের মোমোওয়ালারও দরকার ছিল। তাই সে নিজের রাগ শান্ত করে মোমোসওয়ালার কাছে চলে যায় আর তাকে সরি বলে দেয়। আমায় ক্ষমা করে দাও ভাই, আমি তোমার সাথে খুব বাজেভাবে আর রাগের বশে কথা বলেছি, কিন্তু আজ থেকে আমি কখনো এমনটা করব না। আর যদি তুমি চাই তাহলে আমরা দুজনে একসাথে কাজ করে বেশি পয়সা রোজগার করতে পারি। আরে কোনো ব্যাপার নয় দাদা, কিন্তু যে কাজের কথাটা আপনি বলছেন সেই কাজটা আসলে কি? আমি ভাবছি যে আমরা মোমোগুলোকে ফুচকার মধ্যে ঢুকিয়ে বিক্রি করব। ওর টেস্ট লোকেদের খুব ভালো লাগবে আর আমরা তিনজনে মিলে বেশি পয়সা রোজগার করতে পারবো। হ্যাঁ, এটা খুবই ভালো আইডিয়া, কিন্তু তার আগে আমাদের অনেক ফুচকা কিনতে হবে, তাই না? আরে না না, তার কোনো প্রয়োজন নেই। আমি ওই ফুচকাওয়ালা কাকুর সাথে এই ব্যাপারে সব ভালো করে কথা বলেছি আর ও এই ব্যাপারে পুরোপুরি রাজি। তাহলে শুভ কাজ আর দেরি কেন করব? আমরা তিনজনই কাল শুরু থেকে এই কাজ শুরু করে দেব। চন্দ্র আজ মোমোসওয়ালার সাথে তার দোকানেই ঘুমিয়ে পড়ে আর সকাল হওয়ার পর দুজন মিলে মোমোস বানিয়ে নেয়। তার সাথেই ফুচকাওয়ালাও ফুচকা বানিয়ে তৈরি করে নেয়। এখন ওরা তিনজন দোকানের বাইরে একটা বোর্ড লাগিয়ে দেয়, মোমোস পানিপুরিওয়ালা। আরে দাদা, আপনার দোকানে মোমোস পাওয়া যায় না ফুচকা? আমরা সবাই একটা নতুন ডিশ তৈরি করেছি, মোমোস ফুচকা। এর স্বাদ কিন্তু দারুণ। তাহলে আমি একবার নিশ্চয়ই ট্রাই করব। আপনারা 1 প্লেট মোমোস পানিপুরি দিয়ে দিন। চন্দ্র আর তার বন্ধুরা মিলে ভালো করে 1 প্লেট মোমোস পানিপুরি তৈরি করে দেয়। এই নিন আপনার মোমোস ফুচকা। ওই মেয়েটা মোমোস পানিপুরি খেয়ে নেয়। এটা তো আপনারা একটু আলাদাই খাইয়ে দিলেন, আমার মারও এটা খুব পছন্দ হবে। আপনি 1 প্লেট আমার বাড়ির জন্য প্যাক করে দিন। চন্দ্র 1 প্লেট মোমোস ফুচকা একটা ব্যাগে বেঁধে ওই মেয়েটাকে দিয়ে দেয়। এখন এইভাবেই অনেকগুলো কাস্টমার্স ওদের দোকানে আসতো, যার কারণে তাদের তিনজনেরই একই দিনে অনেকগুলো বিক্রি হয়ে যায়। যদি আমরা পরিশ্রম করি আর মিষ্টিভাবে কথা বলি তাহলে আমরা যে কোনো কাজ করতে পারি। এখন আমি এই কথাটা বুঝতে পেরে গেছি। এখন চন্দ্র রাগ ছেড়ে দিয়ে সবার সাথে ভালো করে কথা বলে আর সমস্ত লোকেদেরকে তার এই বদলানো রূপ খুব ভালো লাগে। কিছুদিন দোকানে কাজ করার পর চন্দ্রের নিজের বাড়ির কথা মনে পড়ে আর সে নিজের বাড়ি ফিরে আসে। কেমন আছো মা? আমি ঠিক আছি বাবু, তুই কোথায় চলে গেছিলি? আমরা তোকে অনেক খুঁজেছিলাম। আজকের পর কেউ তোকে কিচ্ছু বলবে না, তুই বাড়ি ছেড়ে কোথাও যাস না।
এখন আমি শুধরে গেছি মা, আর আমি আমার নিজের কাজও শুরু করে নিয়েছি। এখন চন্দ্র নিজের বাড়িতেই থাকতে শুরু করে দেয়। কৈলাসপুরা নামের একটা গ্রাম ছিল। কৈলাসপুরা গ্রামের সবচেয়ে বিশেষ কথা এটা ছিল যে গ্রাম একতার প্রতীক ছিল। অন্য গ্রাম আর কসবার লোকেরা কৈলাসপুরার একতার কথা সব সময় বলতে থাকে, কিন্তু কিছু সময় ধরে কৈলাসপুরা গ্রামের লোকেরা গ্রীষ্মকাল আর সব শুকিয়ে যাওয়ার কারণে খুব বেশি চিন্তিত ছিলেন। এই নদীতে এক ফোঁটাও জল নেই দেখছি, কি হবে? সব শুকিয়ে গেছে, কুয়ো শুকিয়ে গেছে। চাপা কলে তো 3 ঘন্টা ধরে টিপলে তবে এক ফোঁটা জল বেরিয়ে আসে। এই নদীটা দেখে তো আমার তেষ্টা পেয়ে গেছে। সেজন্যই তো আমি বলছি যে কয়েকদিনের জন্য আমাদের শহরে যাওয়া উচিত। অন্তত পক্ষে ওখানে দুবেলা খেতে তো পারবো আমরা, তাই না? শহরে যাব কি করে? আমাদের কাছে অত টাকা পয়সাও নেই। শহর এখানে কাছে থোড়েই না আছে। গরু গাড়ি, ট্রেন আর অনেকগুলো বাহনের ভাড়াও তো অনেক বেশি হয়ে গেছে। তুমি সেটাও ঠিকই বলছো গিন্নি, আর আমরা কিছুই করতে পারবো না। চলো গ্রামের ভেতরে গিয়ে দেখি। আরে গরমে এমন অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, মনে হচ্ছে সমুদ্রের জল খাই। আরে মুরারি, এসব কি আজেবাজে কথা বলছিস? সমুদ্রের নোনতা জল কেউ কি করে খেতে পারে বলতো? আরে কি করি বলো তো দাদা, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আরে আমাদের কিছু একটা করতে হবে এটা নিয়ে, না হলে আমাদের গ্রামের বাচ্চা বুড়ো সবাই বিপদে পড়বে যে। আমাদেরকে গিয়ে গ্রামের চৌমাথায় বসে থাকা পান্ডা বাবাকে এই সমস্যাটা বলতেই হবে। ওখানে গিয়ে আমরা কোনো না কোনো উপায় তো পেয়েই যাব। তুমি ঠিকই বলেছো, আমাদের ওখানে যেতে হবে। হীরামণি আর তার স্ত্রী মুরারির সাথে মিলে সেই গ্রামের সবচেয়ে বুড়ো পান্ডা বাবার কাছে চলে যায়। বাবাজি জয় হোক। পান্ডা বাবা ওদেরকে বলেন, বলো তোমরা এখানে কি জন্য এসেছো বলো? এমনিতে তো আমার আশেপাশে আমি কোনোদিনও কাউকে দেখতে পাই না। আসলে ব্যাপারটা হলো, আমরা আপনার কাছ থেকে এটা জানতে এসেছি যে আমাদের গ্রামের এই জলের সমস্যাটা কবে ঠিক হবে। আচ্ছা তোমরা এখন আসছো, এখন তো সব শেষ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। আমরা ঠিক বুঝলাম না মহারাজ, আপনি কি বলতে চান বলুন তো, পরিষ্কার করে বলুন না। সমস্ত গ্রামবাসীদেরকে এক জায়গায় ডেকে নিয়ে এসো, তারপর চলো আমাদের সাথে। মনে হচ্ছে এই বাবা জলের তেষ্টায় পাগল হয়ে গিয়েছে, আজে বাজে বকছেন। পান্ডা বাবা সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গ্রামের সবচেয়ে পুরনো সূর্যদেবের মন্দিরে চলে যান আর ওখানে গিয়ে বলেন, এই দেখো, তোমাদের গ্রামের মধ্যে এটা কেউ জানে না যে সূর্যদেবের মূর্তিটা কোথায় গেছে। বাবার এইটুকু বলা মাত্রই সবাই মূর্তির দিকে তাকাতে থাকে, কিন্তু ওরা ওখানে কোনো সূর্য দেবতার মূর্তি দেখতেই পারে না, যেটা আগে ওখানে ছিল। এটা কি করে হতে পারে? আমি তো গত মাসেই এখানে এসেছিলাম, তখন তো মূর্তিটা এখানে ছিল। কি বলো গিন্নি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। জানি না এটা কি করে হয়ে গেল। আরে মূর্তিটা মন্দিরে নেই বলে এমন কি হলো? হ্যাঁ ওই যে বাবা, আপনি কিন্তু আজে বাজে কথা না বলে পরিষ্কার করে বলুন যে আসলে ব্যাপারটা কি। তখন বাবা সমস্ত কথা গ্রামবাসীদেরকে বলেন। তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই যে অনেক মাস আগে শহরের একটা লোক এখানে ঘুরতে এসেছিল। হ্যাঁ বাবা, আমার ভালো করে মনে আছে, আর ও মন্দিরেই থেকেছিল। বাহ, এই মন্দিরটা দেখছি অনেক পুরনো। যদি আমি এই মন্দিরের মূর্তিটাকে বিক্রি করে দিই তাহলে আমি এক রাতের মধ্যে কোটিপতি হয়ে যাব, কিন্তু এর মধ্যে আমাকে বিশাল বড় ষড়যন্ত্র করতে হবে। শহরি ব্যবসায়ী শহরের কিছু চোরকে টাকা পয়সা দেয় আর ওদেরকে মন্দিরের মূর্তি চুরি করতে আদেশ দেয়। চোর এসে রাত্রিবেলাতেই মন্দির থেকে সূর্যদেবের মূর্তি চুরি করে নিয়ে যায়। তোমাদের গ্রামবাসীদের লজ্জা হওয়া উচিত যে তোমাদের চোখের সামনে থেকে দিন দহাড়ে কেউ চুরি করে নিয়ে চলে গেল আর তোমরা বুঝতে পারলে না। ধিক্কার তোমাদের মতন এই ভক্তদের। বাবা, আমি এখনো বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। ওই মূর্তির সাথে গরমের কি সম্পর্ক বলুন তো? সূর্যদেবের মূর্তিটা যতদিন গ্রামে ছিল, গ্রামরা সবকিছু ভালো ছিল, সবাই আনন্দে দিন কাটাচ্ছিল, আর মূর্তিটা চুরি হয়ে যাওয়ার কারণেই এত সব সমস্যা আমাদের গ্রামে দেখা দিয়েছে। ঠিকই বলেছো হীরামণি, যতক্ষণ না মূর্তিটা ঠিকঠাক জায়গায় চলে না আসছে ততক্ষণ এই সমস্যা বাড়তেই থাকবে। আর ওই ব্যবসায়ী যে অপরাধী করেছে তার শাস্তি তো অবশ্যই পাবে সে। হীরামণি আর মুরারি, তোমরা দুজন শহরে গিয়ে মূর্তিটা খোঁজো, এই জায়গাতে আবার স্থাপনা করে দাও।
আপনি যেমনটা বললেন তেমনটাই করব। আমরা এক্ষুনি শহরের জন্য রওনা দিচ্ছি। গিন্নি, তুমি কিছু খাবার বেঁধে আমাদেরকে দিয়ে দাও তো, আমরা আজকেই শহরে রওনা দেব, ঠিক আছে? বাবার কথা শুনে মুরারি আর হীরালাল শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সমস্ত জিনিসপত্র নিয়ে ওরা শহরের দিকে রওনা দেয়। পুরো 2 দিন পর ওরা শহরে পৌঁছে যায়। তখন হীরামণি বলে উঠল, এত বড় শহরে ওই ব্যবসায়ীকে আমরা কোথায় খুঁজবো? শুধুমাত্র তুই ওকে দেখেছিলি, আমি তো জানিও না যে ওকেও দেখতে ঠিক কেমন। আরে শয়তানকে সবসময় অন্ধকারে খুঁজে পাওয়া যায়। ওই দেখ, ওখানে নিয়ম না মেনে অনেকজনা দোকান করেছে আর অনেক ভুলভাল ব্যবসা করছে ওখানে। চল ওখানে যাই আমরা। মুরারি আর হীরামণি সেই অবৈধ জায়গায় চলে যায়। তখন ওদেরকে একটা লোক গেটেই আটকে দেয়। এই তোমরা ভেতরে কোথায় যাচ্ছ? ভেতরে যাওয়া বারণ আছে, বুঝেছো? আরে আমরা ব্যাপারী সাহেবের জন্য বেশ মূল্যবান উপহার নিয়ে এসেছি যে। আরে সেটা আগে বলতে পারবে তো যে মালিকের বন্ধ। আচ্ছা ভেতরে এসো এসো, আর সোজা যাবে, তারপর এদিক ওদিক যাবে না কিন্তু। হ্যাঁ। হীরামণি আর মুরারি দুজনই ওই ঘরের ভেতরে চলে যায়। আর ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে ঘরের ভেতরে একটা ছোট্ট ট্যাঙ্ক আছে, যার মধ্যে অনেকগুলো নামি দামি মূর্তি রাখা আছে। আর ওই শহরি ব্যবসায়ী ফোনে কারোর সাথে কথা বলছিল। দুজনই লুকিয়ে তার কথা শুনতে শুরু করে। সাহেব, আজকে আপনি ফেরি তো নাকি? আমি মূর্তিটাকে লুকিয়ে রেখেছি আমার বাড়িতে, কেউ জানতে পারি না, কোনো সন্দেহ হবে না। আজকে বিকেলের মধ্যে চলে আসুন, আর টাকার বাক্সটা অবশ্যই নিয়ে আসবেন। ওই শহরি ব্যবসায়ীর কথা শুনে হীরামণি আর মুরারি ভয় পেয়ে যায় আর ওই ঘরের বাইরে চলে আসে। আমাদের কাছে বেশি সময় নেই, বুঝলি? যে করেই হোক পুলিশকে ডেকে নিয়ে আসতে হবে। তুই ঠিকই বলেছিস, এই শয়তানটাকে খুব তাড়াতাড়ি আমাদের কারাগারে বন্দি করতে হবে। হীরামণি আর মুরারি দুজনেই সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে পাঠায় আর ওদেরকে সমস্ত কথা বলে দেয়। পুলিশরা ওই শহরি ব্যবসায়ীকে গ্রেফতার করে নেয়। আমাকে ছেড়ে দাও, আমি কোনো অপরাধ করিনি, আমার ছেড়ে দাও। তোমরা দুজন মিলে খুব ভালো কাজ করেছো। তোমাদের মূর্তিটা তোমরা নিয়ে যাও, আর একে আমরা অবশ্যই উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, বুঝেছো? হীরামণি আর মুরারি দুজনই সূর্য দেবতার মূর্তি নিয়ে ওখান থেকে নিজের গ্রামে চলে আসে। গ্রামের লোকেরা ওদেরকে দেখে খুব খুশি হয়। গ্রামের লোকেরা তোমাদের নিয়ে গর্ব করবে। তাড়াতাড়ি এই মূর্তিটাকে আসল জায়গায় রেখে দিন তো। গ্রামবাসীরা মিলেমিশে সূর্য দেবতার মূর্তিকে আবার স্থাপিত করে দেয়। যেই মাত্র ওই মূর্তি নিজের আসল আসনে পৌঁছে যায়, সূর্য দেবতা প্রকট হন আর বলতে শুরু করেন, আমি তোমাদের সকলের ভক্তিতে প্রসন্ন হয়েছি, সেই জন্য আমি ঠিক করেছি যে এই গ্রামে সূর্য থেকেই বৃষ্টি হবে, আর এখন থেকে তোমাদের গ্রামবাসীরা আর কোনো রকম কষ্ট পাবে না। এইটুকু বলে সূর্য দেবতা ওখান থেকে চলে যান। আর ওনার যাওয়া মাত্রই সূর্যদেব থেকে বৃষ্টি হতে শুরু করে আর সমস্ত গরম শেষ হয়ে যেতে শুরু করে। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে গ্রামের লোকেরা খুব খুশি হয়ে গেল। দিল্লি শহরে মায়া আর তার ভাই মোহনের সাথে মোমো বিক্রি করত। নিজেদের বাবাকে ছেড়ে দুজনে দিল্লিতে রোজগার করতে এসেছিল। ওরা দেখল যে দিল্লিতে মোমোর ব্যবসা খুব ভালো ছিল। দিদি, ব্যাস 1 সপ্তাহ হলো আর আমাদের খুব ভালো রোজগার হচ্ছে। আমি তো খুব খুশি দিদি। যদি তোমার কাজ এভাবে ভালোভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি মা বাবাকেও দিল্লিতে ডেকে নিতে পারি। মায়া আর মোহন খুব পরিশ্রম করে নিজেদের কাজ করছিল। আস্তে আস্তে ওদের দোকানের সামনে লম্বা লাইন পড়তে শুরু হয়ে যায়। ওদের দোকানের পাশেই কালা আর মন্টুর দোকানও ছিল। মান্টু ভাই, দেখছো ওদের দুজনকে? হ্যাঁ, এরা যদি এখানেই থাকে তাহলে আমাদের দোকান বন্ধ করে দিতে হতে পারে। আমি এই জায়গা 5 বছর ধরে দোকান চালাচ্ছি, আমি তো নড়বই না। যদি প্রয়োজন হয় তাহলে আমি ওদের উঠিয়ে দেব। হ্যাঁ কালা, আমিও তোমার সাথেই আছি, ওদের এখান থেকে উঠিয়ে দিতেই হবে। কিছু মাস পরে মায়া আর মোহনের মা বাবা দিল্লি চলে আসে। মা বাবা, তোমাদের দেখে খুব আনন্দ হচ্ছে। বাবু, তোমাদের উন্নতি দেখে আমারও খুব খুশি হচ্ছি। একদিন কালা আর মন্টু হিংসের চোখে মোমোর দোকান দেখতে দেখতে কথা বলছিল। মন্টু, এবার তো কিছু একটা করতেই হবে। দেখো ভাই,
খাওয়ার জিনিস। যদি কোনোভাবে কাস্টমাররা এদের খাবারের প্রতি বিরক্ত হয়ে যায় তাহলে ব্যাস ওদের ব্যবসা চৌপাট হয়ে যাবে। ওদের মোমোর বাসনে আমরা ইঁদুর মারার বিষ দিতে পারি। কালা, ইঁদুর মারার বিষ খেয়ে যদি কেউ মরে যায় তাহলে? কেউ মরবে না, আমি জানি। অল্প একটু দিয়ে দেব। একবার যদি কিছু লোক অসুস্থ হয়ে যায় তাহলে সব কাস্টমার পালিয়ে যাবে। বাহ, কি প্ল্যান ভেবেছো কালা ভাই, তোমাকে তো মানতেই হবে। মোহন, আজ আমাদের কাছে বেশি মোমোস বেঁচে নেই। এগুলো বাড়িতে নিয়ে যাই আর এগুলোই খেয়ে নেব রাতে। হ্যাঁ দিদি, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, আর মা বাবাও আমাদের মোমোগুলো টেস্ট করতে পারবে। মায়া আর মোহন মোমো নিয়ে বাড়িতে পৌঁছয়। সমস্ত ইঁদুরের বিষ মেশানো মোমোগুলো মায়া, মোহন আর ওদের বাবা মা মিলে খেয়ে নিল। পরের দিন সকালে মা বাবার শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হওয়ার জন্য ওদের হাসপাতালে ভর্তি করতে হলো। ওদের ফুড পয়জন হয়ে গেছে। ওদের বয়সের জন্য ওদের শরীর কমজোরি হয়ে যাচ্ছে। ডাক্তার, মা বাবা ঠিক হয়ে যাবে তো? এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ওনারা ঠিকঠাক হয়ে যান। দিদি, আমাদের কাছে যা টাকা আছে তা দিয়ে কি মা বাবার চিকিৎসা হয়ে যাবে? জানি না মোহন, কিন্তু আমরা চেষ্টা করব যাতে মা বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমি ওনাদের সাথে থেকো, আমি দোকানে যাচ্ছি। মাসখানেক পর মায়া আর মোহনের মা বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু মায়া আর মোহনের সব টাকা মা বাবার চিকিৎসায় খরচ হয়ে যায়। মায়া আর মোহনকে তাদের ঘর বাড়ি ছেড়ে একটা ছোট্ট বাড়িতে যেতে হলো। নিজের দোকান ছেড়ে ঠেলায় যেতে হলো। 4 বাটি মোমো বানানোর বদলে 1 বাটি মোমো বিক্রি হতো, ব্যাস। মন্টু ভাই, এদের সাহস তো দেখো। এত কিছু হওয়ার পরেও এখানে ঠেলা নিয়ে চলে এসেছে মোমো বিক্রি করতে। আর কিছু সময় এদের অবস্থা দেখে মনে হচ্ছে বেশি দিন টিকতেও পারবে না। সেই সময়ই ঠেলাতে কিছু কাস্টমার আসে। দিদি, কাল আপনাদের এখান থেকে 1 প্লেট মোমো খেয়েছিলাম আমি। মোমো খেয়েই আমার পেট ব্যথা একেবারে কমে গেল। আজ 2 প্লেট খাবো। নিশ্চয়ই খাবেন স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। মা, কাল তোমাদের মোমো খেয়ে আমার হাঁটুর ব্যথা কম হয়ে গেছে। আজকেও দিও 1 প্লেট। মোহন, তোমাদের মোমো খেয়ে আসার 1 বছরের পুরনো পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে। আর আমার বউয়ের কোষ্ঠকাঠিন্য হচ্ছিল, সেটাও ঠিক হয়ে গেছে। এমন কি জাদু আছে তোমাদের মোমোতে যে অসুস্থ ঠিক হয়ে যাচ্ছে? হ্যাঁ, আজ 10 প্লেট প্যাক করে দাও, পুরো পরিবারকে খাওয়াবো। মন্টু ভাই, আমার তো দোকান বন্ধ করে গ্রামে ফিরে যাওয়ার অবস্থা হয়ে উঠেছে। সব কাস্টমাররা শুধু মোমো খায়। আমার শরীর খারাপ করার চেষ্টা করলাম, কিন্তু এখান তো উল্টোই হচ্ছে। ওদের মোমো দিয়ে তো লোকজনের শরীর ঠিক হয়ে যাচ্ছে। মায়া আর মোহনের উন্নতি আকাশ ছুঁয়ে যাচ্ছিল। এখন ওদের কারিগরের দরকার পড়ল। আর কালা আর মন্টু হাত জোড় করে ওদের কাছে ক্ষমা চাইল। ওরা সব সত্যি কথা বলে দিল। এসব শুনে মায়া প্রচণ্ড রেগে গেল আর ওদের কাজে রাখতে মানা করে দিল। কালা আর মন্টু কাঁদতে কাঁদতে ওদের দোকানে ফেরত চলে গেল আর গ্রামে চলে গেল। মায়া আর মোহন ওদের জাদু মোমোর জন্যে খুব নামি দামি আর ধনী লোক হয়ে গেল। অঞ্জু আর সাগরের পরিবার দিল্লির কাছে গোপালপুর নামের এক গ্রামে থাকত। ওর মা স্কুলে আয়ার চাকরি করত আর বাবা অসুস্থ হওয়ার জন্য বাড়িতেই থাকত। অঞ্জু, রিমোট দে, আমি ফাইট দেখছিলাম, তুই মাঝখানে কোথা থেকে এলি? বাবা দেখো না, আমি জল খেতে গেছিলাম, সেই ফাঁকে ও রিমোট নিয়ে নিয়েছে। বাবা, ও 2 ঘন্টা ধরে ফাইট দেখছে, আমি রিমোট দেব না। তোর যত বাজে বাজে সব নাটক রোজ হয়, একদিন না দেখলেই বা কি হয়? নিজেদের মধ্যে ঝগড়া না করে এক এক করে নিজেদের জিনিস দেখে নাও। তোরা দুজন আবার লড়াই শুরু করেছিস। মা, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? স্কুল কি আজও বন্ধ? হ্যাঁ বাবু, স্কুল আজ আবার বন্ধ। জানি না কবে খুলবে। মনে হয় এই চাকরি ছাড়তে হবে। আজ তোরা কি খাবি বল?
মা, আজ রাজমার ভাত খাবো। আপনার হাতে রাজমা ভাত খেতে খুবই ভালো লাগে। কিছুদিন পর অঞ্জু আর সাগরের মার চাকরি চলে গেল। এবার কি হবে মা? আমরা কি না খেয়ে মরে যাব? না সোনা, এমন বলে না। আমরা নতুন কিছু কাজ খুঁজবো। মা, দিল্লি গেলে কেমন হয়? রাজমা আর ভাতের দোকান খুলবো ওখানে। আমার বন্ধু রাজুর বাবার দিল্লিতে ছোলে ভাটুরার দোকান আছে। রাজু বলছিল ওর বাবা প্রতি মাসে 40,000 টাকা করে রোজগার করে। কিন্তু বাবা, বাড়িতে তোর বাবাকে কে দেখবে? মা, তুমি সাগরকে নিয়ে দিল্লি চলে যাও, আমি বাবা দেখাশোনা করব। সাগর আর তার মা দিল্লি পৌঁছায়। ওরা একটা ঠেলা বানায় আর একটা ব্যস্ত রাস্তায় রাজমা ভাত বেচতে শুরু করে। মা রাজমা ভাত বানাতো আর সাগর লোকজনকে খাওয়াতো। আসুন, সুস্বাদু রাজমা ভাত খেয়ে যান, মাত্র 20 টাকা প্লেট। আসুন, রাজমা ভাত খেয়ে যান। কিছুদিনের মধ্যেই সাগরের ঠেলার কাছে রাজমা ভাত খাওয়ার জন্য ভিড় জমা হতে থাকে। সাগর আর ওর মা যেখানে নিজেদের ঠেলা দাঁড় করাতো তার ঠিক পেছনে একটা নিরামিষ হোটেল ছিল। হোটেলের মালিক সুমন রেড্ডি যখন দেখল যে হোটেলের সামনে এক রাজমা ভাত বিক্রি করার ভালো রোজগার করছে, তখন তার ঈর্ষা হতে লাগলো। যদি এই মহিলা আর তার ছেলে রাজমা ভাত বেচে এমন কামাতে পারে, তাহলে ওরা একদিন আমার মতো হোটেলও খুলে ফেলবে। আমার যে করেই হোক এদের ব্যবসা বন্ধ করতেই হবে। একদিন সুমন রেড্ডি সকাল সকাল নিজের এক চেনা পুলিশ নিয়ে সাগরের ঠেলার কাছে এলো। নিজেদের ঠেলা এখান থেকে সরাও। তোমার আমার হোটেলের সামনে ঠেলা লাগিয়েছো আর তোমরা রাস্তাও জ্যাম করছো। সাগর আর তার মা ঠেলা সরানোর আগেই সুমন ওদের ঠেলায় লাথ মারে আর ঠেলা কিছুটা এগিয়ে উল্টে যায়। সুমনের সাথে একটা পুলিশও ছিল, সেই জন্য সাগর আর তার মা সুমনকে কিছুই বলতে পারে না। ওরা চোখে জল নিয়ে থমকেই থাকে। মা, আমি এক্ষুনি গিয়ে সুমনের দাঁত ভেঙে দেবো। না বাবু, এটা শহর, আমাদের গ্রাম নয়। পুলিশ তোকে ধরে ফেলবে। আইন সব সময় বড় লোকেদের থেকেই থাকে। আমরা অন্য কোথাও না হয় ঠেলা লাগাবো। ঠেলা পড়ে যাওয়ার দরুন সব রাজমা ভাত মাটির সাথে মিশে নষ্ট হয়ে গেছিল। মা, আমাদের নতুন রাজমা আর চাল কিনতে হবে। রাস্তায় একজন রাজমা আর চাল বেচতে আসে। দাদা, রাজমা আর চালের দাম কত? নিয়ে নিন দিদি ভাই, আপনার জন্য কম করে দেব। সাগর আর ওর মা একসাথে 20 কিলো রাজমা আর 20 কিলো চাল কিনে নেয়। পরের দিন যখন ওরা রাজমা ভাত বানিয়ে এক কাস্টমারকে দিল, তখন কাস্টমার বলল, আপনার রাজমা ভাতে চিকেনের গন্ধ পাচ্ছি। রাজমা ভাতে চিকেনের স্বাদ? এটা কি করে হয়? সাগর আর ওর মা রাজমা আর ভাত খেয়ে দেখে। তাদেরও মনে হয় যেন সুস্বাদু চিকেন খাচ্ছে। মানুষের মধ্যে রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা ছড়িয়ে পড়ে আর দূর দূর থেকে মানুষ সাগরের ঠেলায় এসে রাজমা ভাত খেতে থাকে। ভিড় এত বেড়ে যায় যে ওরা অঞ্জুকেও ডাকতে বাধ্য হয়। মাত্র 20 টাকার রাজমা ভাতে চিকেনের স্বাদ, কে না ছাড়তে চাইবে এটা? রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা সুমনের কানেও পৌঁছয়। এরা নিশ্চয়ই চালাকি করে রাজমা ভাতে চিকেন মেশাচ্ছে হয়তো। আমিও আমার খাবারে লুকিয়ে চিকেন মেশাবো, আর তাহলে আমার বিক্রিও অনেক বেড়ে যাবে। সুমনও নিজের শুদ্ধ নিরামিষ খাবারে চিকেন মেশাতে থাকে। একদিন এক বড় রাজনৈতিক দলের নেতা সুমনের হোটেলে খাবার খেতে আসে। সে খাবারে চিকেন পায়। এই হোটেলের মালিক, এটা কি? তুমি আমার খাবারে চিকেন মিশিয়ে আমার ধর্ম ভ্রষ্ট করছো। নেতা সুমনকে ধরে খুব পেটায় আর সুমনের হোটেল বন্ধ করিয়ে দেয়।
ওদিকে সাগরের ঠেলাতে ননভেজ খাওয়ার লোক বেড়েই চলেছিল। অবশেষে বাধ্য হয়ে সুমন সাগরের মায়ের কাছে পৌঁছলো। দিদি ভাই, আমি আপনার সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমার হোটেল আর চলছে না। আপনি যদি আমার হোটেল কিনে নেন আমি খুব খুশি হব। আমি এখান থেকে চলে যাব আর অন্য কোথাও গিয়ে আবার নতুন করে হোটেল খুলব। সাগর আর তার মা সুমনের হোটেল কিনে নিল। মা, আমাদের যা কিছু সব ওই লোকটার জন্যে, যে আমাদের জাদুর রাজমা আর চাল দিয়েছিল। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু ওকে কোথাও পাইনি। মনে হয় উনি ভগবানেরই দূত, আমাদের জন্য পাঠিয়েছেন ভগবানেরই দূত। মা, ভগবানের দূত কি বাস্তবে হয়? জানি না মা, কিন্তু অনুভবে তো মনে হয় যে হ্যাঁ, ভগবানের দূত হয়।